কলকাতা শহরটাকে যারা চেনে তারা জানে এই শহরের নিজস্ব একটা শব্দ আছে। ভোরবেলা ট্রামের টংটাং, হলুদ ট্যাক্সির হর্ন, ফুটপাতের চায়ের দোকানে আড্ডা, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ আর সন্ধে নামতেই হাওড়া ব্রিজের নিচে ব্যস্ত মানুষের ঢল, সব মিলিয়ে এই শহর যেন নিজেই একটা জীবন্ত চরিত্র। কিন্তু আজ সেই শহরের বাতাসে যেন অন্য এক অদ্ভুত শব্দ ভাসছে। রাস্তার মোড়ে মোড়ে, ফ্লাইওভারের নিচে, অভিজাত পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরতলির গলি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে শত শত গরু। কেউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কেউ ডাস্টবিনে মুখ ঢুকিয়ে খাবার খুলছে, কেউ আবার ক্ষুধায় কাতর হয়ে মানুষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কলকাতার মানুষ এমন দৃশ্য আগে কখনো দেখেনি। মানুষের মনে প্রশ্ন, এই গরুগুলো এলো কোথা থেকে? কেন হঠাৎ পুরো শহর যেন ভবঘুরে পশুর এক বিশাল আস্তানায় পরিণত হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গল্পটা গিয়ে থামে রাজনীতির দরজায়। ক্ষমতার দাবার বোর্ডে বসে নেওয়া এক সিদ্ধান্ত কিভাবে পুরো সমাজ, অর্থনীতি আর মানুষের জীবনে বিস্ফোরণ ঘটাতে পারে, এ যেন তারই এক ভয়ঙ্কর উদাহরণ। কুরবানির ঈদ ঘনিয়ে আসছিল। প্রতি বছরের মতো পশ্চিমবঙ্গের হাটগুলোতেও প্রস্তুতি চলছিল পুরোদমে। গ্রামের হাজার হাজার খামারি সারা বছর ধরে গরু লালন পালন করেছেন এই সময়টার আশায়। কেউ ঋণ নিয়েছেন, কেউ জমি বন্ধক রেখেছেন, কেউ আবার সংসারের শেষ সম্বলটুকু খরচ করেছেন একটি ভালো দামের আশায়। কারণ কোরবানির বাজার মানে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এক বিশাল অর্থনৈতিক চক্র। লাখ লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে এর সঙ্গে। ঠিক তখনই নবান্ন থেকে এলো নতুন নির্দেশিকা। বলা হলো, নির্দিষ্ট বয়সের নিচে গরু বিক্রি বা জবাই করা যাবে না। সরকার বলল এটি পশু সুরক্ষার জন্য, আইনের প্রয়োগের জন্য। কিন্তু বিরোধীরা বলল এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক হিসাব। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম এখন আর কেবল বিশ্বাসের বিষয় নয়, এটি ভোটের সমীকরণও। আর সেই সমীকরণে কোরবানির বাজারকে ঘিরে তৈরি হলো নতুন উত্তেজনা। সরকার হয়তো ভেবেছিল এই সিদ্ধান্তে একদিকে সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকে বার্তা দেওয়া যাবে, অন্যদিকে স্বল্প মোদিদের উপর চাপও তৈরি হবে। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো, অনেক সময় যেই চালকে মাস্টার স্ট্রোক মনে হয় সেটাই পরে আত্মঘাতী ফাঁদে পরিণত হয়। ঘটনাও হলো তাই। গ্রামের পর গ্রাম, মসজিদের পর মসজিদে আলোচনা শুরু হলো। অনেকেই বললেন, হয়রানি, মামলা আর পুলিশের ঝামেলায় না গিয়ে এবার গরু কেনা থেকে দূরে থাকাই ভালো। ধীরে ধীরে বাজারে দেখা গেল অদ্ভুত এক নীরবতা। যেসব হাটে সাধারণত হাজার হাজার ক্রেতার ভিড় হয়, সেখানে দাঁড়িয়ে আছে শুধু বিক্রেতারা। গরুর দড়ি হাতে নিয়ে খামারিরা অপেক্ষা করছেন, কিন্তু ক্রেতা আসছে না। একজন খামারি হয়তো সারা বছর ধরে 3টি গরু বড় করেছেন, ভেবেছিলেন ঈদের বাজারে বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন। আরেকজন ব্যাংকের ঋণ শোধ করবেন বলে স্বপ্ন দেখছিলেন, কিন্তু হাট শেষে তারা ফিরে গেলেন খালি হাতে। একটা গরু শুধু প্রাণী নয়, তার পেছনে আছে প্রতিদিনের খরচ। খড়, ভুসি, খাবার, ওষুধ সব মিলিয়ে প্রতিদিন বিশাল ব্যয়। যখন বিক্রি হচ্ছে না, তখন সেই গরুই হয়ে উঠছে বোঝা। কয়েকদিন পর পরিস্থিতি এমন দাঁড়ালো যে বহু খামারির ঘরে আর গরুকে খাওয়ানোর সামর্থ্য না রইল। এখান থেকেই শুরু হয় সবচেয়ে অন্ধকার অধ্যায়। সীমান্তের দিকে রাতের অন্ধকারে চলতে শুরু করল গরুর সারি। কথিত আছে দালাল চক্র সক্রিয় হয়ে উঠল। কেউ বলছে সীমান্ত পেরিয়ে অল্প দামে গরু বিক্রি হচ্ছে, কেউ বলছে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার পশু পাচার হচ্ছে। কতটা সত্য, কতটা গুজব তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু সীমান্ত অঞ্চলে অস্বাভাবিক গরু চলাচলের খবর নিয়ে আলোচনা শুরু হয় দুই বাংলাতেই। এই পরিস্থিতিতে আদালতের দিকেও তাকিয়েছিল মানুষ। অনেকে আশা করেছিলেন বিচার বিভাগ হয়তো কোনো সমাধান দেবে। কিন্তু আদালত সরকারের অবস্থান বহাল রাখার পর খামারিদের হতাশা আরও বেড়ে যায়। এরপর শুরু হয় দোষারোপের রাজনীতি। এক পক্ষ বলছে সরকার ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করেছে, আরেক পক্ষ বলছে বিরোধীরা পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে। কিন্তু মাঠের বাস্তবতা হলো, হাটে বিক্রি না হওয়া গরু, ঋণের চাপে ভেঙে পড়া খামারি আর শহরের রাস্তায় বেড়ে যাওয়া বিশৃঙ্খলা। কলকাতার মানুষ এখন বুঝতে পারছে, ধর্ম নিয়ে রাজনীতি করা যত সহজ, তার পরিণতি সামলানো তত কঠিন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই ধরনের সিদ্ধান্ত সমাজে এক ধরনের অবিশ্বাস তৈরি করে। হিন্দু খামারি ভাবছেন তিনি প্রতারিত হয়েছেন, মুসলিম ক্রেতারা মনে করছেন তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আর এই অবিশ্বাসই ধীরে ধীরে সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়।
রাজনীতিবিদরা হয়তো বক্তৃতার মঞ্চে হাততালি পান, কিন্তু মাঠে যে আগুন জ্বলে ওঠে তার ধোঁয়া সাধারণ মানুষের ঘরেই ঢুকে পড়ে। আজ কলকাতার রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ সেই ভবঘুরে গরুগুলোর দিকে তাকায়, তবে হয়তো সে শুধু একটি পশুকে দেখবে না, সে দেখবে এক ব্যর্থ রাজনৈতিক কৌশলের প্রতীক। দেখবে কিভাবে ক্ষমতার খেলা কখনো কখনো মানুষের জীবনকে থচনচ করে দেয়। কারণ শেষ পর্যন্ত ধর্ম নয়, রাজনীতি এখানে সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে। আর সেই খেলায় হারছে সাধারণ মানুষ। যে খামারি সারা বছর পরিশ্রম করেছিলেন তিনি হারছেন, যে দিনমজুর কোরবানির হাটে কাজ করে সংসার চালাতেন তিনিও হারছেন, যে সাধারণ নাগরিক প্রতিদিন রাস্তায় নেমে দুর্ভোগ পোহাচ্ছেন তিনিও হারছেন। জিতছে শুধু বিভাজন। ইতিহাস বারবার দেখিয়েছে, যখনই রাজনীতি মানুষের আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তখনই তার ফল ভয়াবহ হয়েছে। ধর্মকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা কখনো স্থায়ী সমাধান দেয় না, বরং সমাজে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করে। কলকাতার এই গল্পটাই শুধু একটি শহরের গল্প নয়, এটি ক্ষমতা, ধর্ম, অর্থনীতি আর সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প। এটি সেই গল্প যেখানে রাজনৈতিক সিদ্ধান্তের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয় সবচেয়ে দুর্বল মানুষদেরই। আর হয়তো সেই কারণেই আজ কলকাতার বাতাসে ট্রামের শব্দের চেয়ে বেশি শোনা যাচ্ছে ক্ষুধার্ত গরুর ডাক, যেন তারা নিজেরাই এই সময়ের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।